আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মূলত তোমাদের বিবিএ অনার্স পার্ট 3 লিগ্যাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং এই কোর্সটা নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত আমি আমার 2 নম্বর লেকচারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো 2 নম্বর লেকচারে যে বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের 2টা চ্যাপ্টার। একটা হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আর একটা হচ্ছে কনসিডারেশন। এই 2টা বিষয় নিয়ে মূলত আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টাই আমি আমার স্লাইডের মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা আমার স্লাইডগুলো দেখতে পাচ্ছ। স্লাইডগুলো আমি ওপেন করেছি, স্লাইডগুলো তোমরা দেখো। এই স্লাইডের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আমাদের ক্লাসের কার্যক্রম ইনশাআল্লাহ কন্টিনিউ করব আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমরা ইতিমধ্যে বলেছি যে 2টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2.3 কমিউনিকেশন অর অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আর একটা হচ্ছে চ্যাপ্টার 2.4 কনসিডারেশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই চ্যাপ্টার 2.3 তে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো আমরা দিয়ে দিয়েছি। টপিকগুলো তোমরা একটু স্লাইডে দেখতে পাচ্ছ। আর নেক্সট হচ্ছে এই টপিকগুলোই আমরা মূলত ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আর দেন কনসিডারেশন 2.4 যে চ্যাপ্টারটা, সেখানেও কিন্তু যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছি, সেটা তোমরা একটু দেখে নাও। আর এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি, অর্থাৎ মূল আলোচনার শুরুতেই চ্যাপ্টার 2.3 কমিউনিকেশন অর অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ প্রস্তাব এবং স্বীকৃতি। এই 2টা বিষয়, প্রস্তাব এবং স্বীকৃতি, এই 2টা বিষয় এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে। তো আমরা এই 2 অধ্যায়ের সাথে রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো মূলত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে ডেফিনেশন অফ কমিউনিকেশন অর অফার, অর্থাৎ প্রস্তাব বলতে আমরা কি বুঝি। তো প্রস্তাব বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে অপরের সম্মতি লাভের আশায় যখন কোনো ব্যক্তি কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখনই উক্ত ব্যক্তির এই ইচ্ছা প্রকাশকেই মূলত আমরা প্রস্তাব হিসেবে গণ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 2 এর এতে যেটা পাই সেটা হচ্ছে, দেখো, when one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of the other to such act or abstain, he is said to make a proposal। অর্থাৎ আইনের দৃষ্টিকোণ থেকে যেটা বলা হচ্ছে, তো সেটা আমরা জানলাম। এখন আমরা যেটা জানবো, এই যে আলোচনা বা সংজ্ঞা, এটা বিশ্লেষণ করলে আমরা প্রস্তাবের মধ্যে 3টি বিষয় লক্ষ্য করি। সেটা কি? নাম্বার 1, প্রস্তাবের মধ্যে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার ব্যাপারে একটা ইচ্ছা প্রকাশ থাকবে। 2 হচ্ছে এই ইচ্ছা এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট প্রকাশ করবে। আর 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে অপরের সম্মতি লাভের উদ্দেশ্যে এই ইচ্ছার প্রকাশ ঘটবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অফার বা প্রস্তাব বলতে কি বুঝি সেটা আমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে আমাদের এই আলোচনার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রুলস রিলেটিং টু রুলস রিগার্ডিং অফার, অর্থাৎ অফার সম্পর্কিত যে আইনের বিধান আছে সেই বিধানগুলো বা রুলসগুলো মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে proposal can be expressed or implied, অর্থাৎ proposal can be expressed or implied, অর্থাৎ প্রপোজাল বা প্রস্তাব ব্যক্তভাবে হতে পারে, আবার ইমপ্লয়েড মানে অব্যক্তভাবেও হতে পারে। অর্থাৎ প্রস্তাব আমরা
প্রকাশ করে বলতে পারি, আবার আমাদের আচরণের মাধ্যমেও সেটা প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে অফার ক্যান বি মেড ফর পার্টিকুলার ক্লাস অর পিপল অ্যাট লার্জ। অর্থাৎ বলা হচ্ছে এখানে যে অফার অবশ্যই নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা কোনো শ্রেণীর উদ্দেশ্যে হতে পারে। অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে অফার করা যেতে পারে, অথবা কোনো নির্দিষ্ট শ্রেণীকে উদ্দেশ্য করেও অফার করা যেতে পারে। 3 নম্বর যেটা আসছে, অফার ক্যান বি কন্ডিশনাল। অফার বলা হচ্ছে যে 3 নম্বর যেটা বলা হচ্ছে যে অফার ক্যান বি কন্ডিশনাল, অর্থাৎ শর্তযুক্ত হতে পারে। অর্থাৎ অফারের শর্ত থাকতে পারে, ঠিক আছে। তো সেই শর্তের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই শর্তগুলো অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। শর্ত অবশ্যই যুক্তিযুক্তভাবে জ্ঞাপন করতে হবে। প্রস্তাবের শর্ত অবশ্যই ন্যায্য এবং যুক্তিসঙ্গত হতে হবে। এবং লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে যে প্রস্তাবের শর্ত মৌলিক অধিকার পরিপন্থী হবে না। অর্থাৎ প্রস্তাবে যে শর্ত থাকতে পারে সেই শর্তগুলো সম্পর্কে মূলত এই আলোচনাগুলো বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যে টপিক পয়েন্ট আসছে সেটা হচ্ছে নাম্বার 4, মেয়ার ডিক্লারেশন অফ ইন্টেনশন ইজ নট অ্যান অফার। অর্থাৎ প্রস্তাব করার ইচ্ছা প্রকাশ কিন্তু প্রস্তাব নয়। অর্থাৎ কেউ প্রস্তাব করার ভিতরে ভিতরে ইচ্ছা পোষণ করছে যে আমি আসলে প্রস্তাব করতে চাই, বাট সেটা প্রকাশ করলাম না বা কাউকে উদ্দেশ্য করে প্রস্তাব করলাম না, সেটাকে কিন্তু প্রস্তাব বলা যাবে না। তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 5, টার্মস অফ দ্য অফার মাস্ট বি ডেফিনিট। অর্থাৎ প্রস্তাবের শর্ত সুনির্দিষ্ট হতে হবে। অর্থাৎ প্রস্তাবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে সেটা অবশ্যই স্পেসিফিক হতে হবে বা সুনির্দিষ্ট হতে হবে। অস্পষ্ট কোনো বিষয় প্রস্তাবের শর্ত হতে পারবে না। নাম্বার 6, অফার অ্যান্ড ইনভাইটেশন অফ অ্যান অফার ইজ নট দ্য সেম। অর্থাৎ বলা হচ্ছে প্রস্তাব এবং প্রস্তাবের আমন্ত্রণ এই দুইটা বিষয় আসলে এক নয়। প্রস্তাব করা আর প্রস্তাবের জন্য আমন্ত্রণ জানানো দুইটা বিষয় কোনোভাবেই এক হবে না। এই দুইয়ের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। নাম্বার 7 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্টেনশন টু এস্টাবলিশ লিগাল রিলেশনশিপ ফর অ্যান অফার। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রস্তাবে আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকতে হবে। ইন্টেনশন টু এস্টাবলিশ লিগাল রিলেশনশিপ, নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আইনগত একটা সম্পর্ক তৈরির একটা ইচ্ছা তোমার অফারে থাকতে হবে। নাম্বার 8 যেটা বলা হচ্ছে অফার মাস্ট বি কমিউনিকেটেড টু দ্য অফারিং। অর্থাৎ প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। অর্থাৎ যার উদ্দেশ্যে প্রস্তাব করা হচ্ছে তাকে অবশ্যই সেটা জ্ঞাপন করতে হবে, জানাতে হবে, তা না হলে কিন্তু সেটা প্রস্তাব হিসেবে গণ্য হবে না। আর নেক্সট 9 নাম্বার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অফার ক্যান বি রিভোকড বিফোর অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ যার উদ্দেশ্যে আমরা অফার করছি সে সেটা অ্যাকসেপ্ট করার আগে, তার মানে স্বীকৃতি প্রদানের পূর্বেই ইচ্ছা করলে আমরা সেটা রিভোক করতে পারি, অর্থাৎ প্রত্যাহার করে নিতে পারি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 10, সেটা কি, an offer can be accepted within a definite or reasonable time। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট বা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রস্তাব গ্রহণ করতে হবে। তার মানে যে নির্দিষ্ট সময় বা যুক্তিসঙ্গত সময় যেটা থাকবে সেই সময়ের মধ্যেই কিন্তু প্রস্তাবটি অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। এটা কিন্তু অনির্দিষ্ট কাল বা অফুরন্ত সময়ের জন্য সেটা কিন্তু দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি অ্যাকসেপ্ট না করো তাহলে সেটা অটোমেটিক্যালি প্রত্যাহার হয়ে যাবে, রিভোকড হয়ে যাবে। নেক্সট যেটা আসছে লাস্ট ওয়ান সেটা হচ্ছে নাম্বার 11, অফার মাস্ট নট বি সাচ কন্ডিশনাল দ্যাট দ্য নন acceptance of it will ট্রিট অ্যাজ এ অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ প্রস্তাবের শর্ত এমন হবে না যা না মানাকে প্রস্তাব বলে গণ্য করা হবে। অর্থাৎ প্রস্তাবের শর্ত এমন হবে না যে তুমি মানছো না এর মাধ্যমে তুমি তোমার প্রস্তাবের শর্ত পূরণ হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু না। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল রুলস রিগার্ডিং অফার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, হাউ অ্যান অফার ইজ মেড। অর্থাৎ প্রস্তাবটা আসলে কিভাবে তোমার তৈরি হবে, প্রস্তাবটা কিভাবে আসলে জ্ঞাপন করা যাবে সেটা আমরা মূলত জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। দেখো, প্রস্তাব সাধারণত জ্ঞাপন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যাদের নিকট প্রস্তাব করা হচ্ছে প্রস্তাবটি তার বা তাদের গোচরীভূত করা। কোন প্রস্তাব অন্য পক্ষের গোচরে না আনা পর্যন্ত উক্ত প্রস্তাব স্বীকৃতি লাভ করতে পারে না। অর্থাৎ চুক্তি গঠনের জন্য প্রস্তাব জ্ঞাপনটা কিন্তু অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জ্ঞাপনের কার্যটা মূলত 3 ভাবে হতে পারে। কি কি? নাম্বার 1 হচ্ছে অফার ইজ মেড বাই ওরাল। অর্থাৎ আমাদের মৌখিক ভাবে কিন্তু আমাদের এই প্রস্তাবটা
আমরা কি করতে পারি, জ্ঞাপন করতে পারি, জানাতে পারি। 2 নম্বর হচ্ছে অফার ইজ মেড বাই রিটেন, এটা আমরা লিখিত ভাবেও জানাতে পারি, দলিল আকারে জানাতে পারি, ঠিক আছে। আর লাস্ট ওয়ান যেটা বলছে অফার ইজ মেড বাই আনএক্সপ্রেসড অর বাই বিহেভিয়ার, অর্থাৎ 3 নম্বর যেটা বলা হচ্ছে এটা আনএক্সপ্রেসড মানে অব্যক্ত ভাবে অথবা আচরণের দ্বারা, অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় দেখবা মুখে কিছু বলি নাই কিন্তু এমন আচরণ করছি যে তোমাকে কিছু একটা করার জন্য আমি আমার ইঙ্গিত করলাম, আচরণ করলাম, দ্যাট ইজ হচ্ছে আনএক্সপ্রেসড অর বাই বিহেভিয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা যে কিভাবে আমরা প্রস্তাবটি জ্ঞাপন করতে পারবো। নেক্সট টপিকে চলে যাচ্ছি আমরা, when an offer is completed, অর্থাৎ কখন প্রস্তাব জ্ঞাপন সম্পূর্ণ হবে। দেখো প্রস্তাব জ্ঞাপন তখনই সম্পূর্ণ হবে যখন প্রস্তাবটি জানানো হচ্ছে বা অবহিত করার সাথে সাথে প্রস্তাব জ্ঞাপন সম্পূর্ণ হবে, অর্থাৎ যার উদ্দেশ্যে প্রস্তাবটি উপস্থাপন করা হচ্ছে সে জানার সাথে সাথেই কিন্তু এটা জ্ঞাপন হয়েছে বলে গণ্য হবে, অর্থাৎ প্রস্তাব গ্রহীতার গোচরভূত করার মাধ্যমেই মূলত প্রস্তাব জ্ঞাপন সম্পূর্ণ হয়। প্রস্তাব সঠিকভাবে জ্ঞাপন যদি না করা হয় তাহলে কিন্তু তাতে স্বীকৃতি লাভ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা এর প্রসঙ্গে আইনে কি বলা হচ্ছে দেখো, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 4 এর 1 এ যেটা বলা হচ্ছে, the communication of a proposal is completed when it comes to the knowledge of the person to whom it is made। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে প্রস্তাব জ্ঞাপনটা আসলে কি। এখন আরো একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা আরো স্পষ্ট হওয়ার চেষ্টা করব। যেমন ধরো মিস্টার কায়েস 5 লক্ষ টাকা মূল্যে তার গাড়িটি মিস্টার খায়রুলের নিকট বিক্রয়ের জন্য পত্রের মাধ্যমে প্রস্তাব দিল। পত্রটি যখন খায়রুলের হস্তগত হবে, প্রস্তাবের কথা জানতে পারবে, তখনই কিন্তু এই প্রস্তাব জ্ঞাপন সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই আমরা প্রস্তাবটি জ্ঞাপন করতে পারবো বা কমপ্লিট হবে, অফার মূলত কমপ্লিট হবে। তো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট টপিকে আমরা যাই, ওয়েজ অফ রিভোকেশন অফ অফার, অর্থাৎ প্রস্তাবটি আসলে কিভাবে প্রত্যাহার করা যাবে, প্রত্যাহার করার উপায়গুলো কি, এ সম্পর্কে চুক্তি আইনের 6 ধারাতে মূলত সেকশন 6 এ মূলত এ সম্পর্কে বিধান আছে, কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলো কি সেটা আমরা এখন জানার চেষ্টা করব। নাম্বার 1 বাই নোটিস অফ রিভোকেশন, অর্থাৎ প্রস্তাব তোমার নোটিশের মাধ্যমে আমরা প্রত্যাহারের বিজ্ঞপ্তি দ্বারা আমরা সেটা কি করতে পারবো, আমরা সেটা প্রত্যাহার করে নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বাই ল্যাপস অফ টাইম, অর্থাৎ প্রস্তাবটি যখন দেয়া হচ্ছে তখন একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, এই সময়ের মধ্যে সেটা জ্ঞাপন করতে হবে বা স্বীকৃতি দিতে হবে, কিন্তু সেই সময়টা পার হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু প্রস্তাবটি প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে। 3 নম্বর বলছে বাই ল্যাপস অফ রিজনেবল টাইম, অর্থাৎ যে নির্দিষ্ট সময় নাই উল্লেখ করা নাই কিন্তু রিজনেবল অর্থাৎ যুক্তিসঙ্গত যে সময় আছে সেই সময়টা পার হয়ে যাওয়ার সাথে সাথে সেটা প্রত্যাহার হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে বাই দ্য ফেইলিউর টু ফুলফিল দ্য প্রি কন্ডিশন, অর্থাৎ প্রস্তাবের যে পূর্ব শর্ত আছে, প্রস্তাব মানে জ্ঞাপন করার যে পূর্ব শর্ত আছে সেই শর্ত অনুযায়ী যদি প্রস্তাবে স্বীকৃতি প্রদান না করা হয় তাহলেও সেটা প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে। নাম্বার 5 বাই দ্য ডেথ অর মেন্টাল আপসেট অফ দ্য প্রপোজাল, অর্থাৎ যিনি প্রস্তাব করছেন তার যদি মৃত্যু ঘটে অথবা কোনো কারণে মানসিকভাবে উনি বিকারগ্রস্ত হয়ে পড়েন তাহলে কিন্তু সেই প্রস্তাবটি তোমার রিভোকড হয়ে যাবে, অর্থাৎ প্রত্যাহার হয়ে যাবে। বাই রিজেকশন অফ অফার, অর্থাৎ কেউ যদি অফারটি রিজেক্ট করে, যে আমি তোমার অফারটি রিজেক্ট করলাম, সরাসরি প্রস্তাব গ্রহীতা রিজেক্ট করলে কিন্তু সেটা প্রত্যাহার হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে বাই কাউন্টার অফার, যার উদ্দেশ্যে আমি প্রস্তাব করলাম তিনি প্রস্তাবটি একসেপ্ট না করে যদি আবার উল্টা পাল্টা প্রস্তাব করে আমাকে, তাহলে এই প্রস্তাবটি আগের প্রস্তাবটি অটোমেটিক্যালি সেটা প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে, ওটার ভ্যালিডিটি থাকবে না। নাম্বার 8 বাই ইনএবিলিটি অফ দ্য অফারার, অর্থাৎ প্রস্তাব গ্রহীতার যদি কোনো কারণে ইনএবিলিটি অর্থাৎ যদি তোমার অসমর্থ হয়, প্রস্তাবকারী প্রস্তাব পালনে যদি অসমর্থ হয় তাহলেও সেই কারণে অটোমেটিক্যালি কিন্তু সেটা প্রত্যাহার হয়ে যাবে। নাম্বার 9 বাই সাবসিকুয়েন্ট ইলিগালিটি বিফোর অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ স্বীকৃতির পূর্বেই যদি চুক্তি প্রস্তাবের যে বিষয়বস্তু সেটা যদি কোনো কারণে ইলিগাল হিসেবে গণ্য হয়, অবৈধ হিসেবে ঘোষিত হয়, তাহলে ওই প্রস্তাবটি অটোমেটিক্যালি রিভোকড হয়ে যাবে। আর লাস্ট ওয়ান যেটা বলছে ইফ মোড অফ অ্যাকসেপ্টেন্স ডিফার্স, অর্থাৎ প্রস্তাবকারীর নির্দেশিত উপায়ে স্বীকৃতি না দিলে, অর্থাৎ
প্রস্তাবকারী যেভাবে বলছে সেই উপর না দিয়ে যদি পার্থক্যভাবে পৃথকভাবে যদি সেটা তাতে জ্ঞাপন করা হয় তাহলে কিন্তু সেটা তোমার প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই উপায়গুলোর মাধ্যমে প্রস্তাব তোমার তোমার কি হতে পারে, প্রত্যাহার হতে পারে বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, ডেফিনেশন অফ অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স বলতে আমরা কি বুঝি, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স মানে কি? অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে স্বীকৃতি প্রদান করা, তাই না? স্বীকৃতি প্রদান করা, অর্থাৎ এই যে প্রস্তাব করা হচ্ছে, অফার করা হচ্ছে এবং তাতে স্বীকৃতি প্রদান করা। তো মোট কথা হচ্ছে যার উদ্দেশ্যে প্রস্তাব দেওয়া হবে ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি তাতে সায় প্রদান করে তাহলে কিন্তু ওই প্রস্তাবটি স্বীকৃতি হয়েছে বলে গণ্য হবে। দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স। তো অ্যাকর্ডিং টু ল বা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 2 এর বি ধারাতে যেটা বলা হচ্ছে যে when the person to whom the proposal is made signifies his assent thereto, the proposal is said to be accepted. অর্থাৎ আমরা এখানে যে মূল বিষয়টা যেটা বলি যে ব্যক্তি মূলত প্রস্তাব করছে, যার উদ্দেশ্যে করা হচ্ছে, উনি যদি সেটা ব্যক্ত হয় এবং সেটা যদি অ্যাকসেপ্ট করে নেয়, মেনে নেয়, তার মানে তাতে স্বীকৃতি প্রদান করা হয়েছে বলে গণ্য হবে। তো এই প্রসঙ্গে একটা উদাহরণ আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাই যে মিস্টার শাহিন তার ক্যালকুলেটরটি শামীমের নিকট 100 টাকায় বিক্রয়ের প্রস্তাব দেয়। শামীম ওই দামেই ক্যালকুলেটরটি কিনতে সম্মত হয়। এক্ষেত্রে শাহিনের প্রস্তাবের বিপরীতে শামীমের এই যে সম্মতি, এটাই মূলত স্বীকৃতি হিসেবে পরিগণিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় স্বীকৃতি কাকে বলে সেটা এতক্ষণে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এর পরের যে টপিকটা সেখানে আমরা চলে যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স সম্পর্কে বা স্বীকৃতি সম্পর্কে আইনের যে বিধান আছে সেই বিধানগুলো মূলত আমরা এখন জানার চেষ্টা করব আমাদের এই আলোচনার মাধ্যমে। তো এক্ষেত্রে কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 7 এ মূলত এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কি আলোচনা করা হয়েছে সেটা আমরা জানবো। নাম্বার 1, অ্যাকসেপ্টেন্স অলওয়েজ মাস্ট বি আনকন্ডিশনাল এন্ড অ্যাবসলিউট। অর্থাৎ বলা হচ্ছে যে স্বীকৃতি অবশ্যই আনকন্ডিশনাল অর্থাৎ শর্তহীন ভাবে হবে এবং প্রকৃতভাবে অ্যাবসলিউটলি কোনো প্রকার চেঞ্জ না করেই মূলত তাতে স্বীকৃতি প্রদান করতে হবে। 2 নম্বর যেটা বলা হচ্ছে, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি ফার্নিশড in an usual and reasonable way, অর্থাৎ স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত উপায়ে স্বীকৃতি জ্ঞাপন করতে হবে। স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত উপায়ে কিন্তু কি করতে হবে, চুক্তিটি স্বীকৃতি প্রদান করতে হবে, তা না হলে কিন্তু সেটা স্বীকৃতি হবে না। অন্য কোনো উপায়ে যদি করতে যাও তাহলে কিন্তু সেটা, বা জটিল কোনো উপায়ে যদি সেটা করা হয় তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেন্স হিসেবে গণ্য হবে না। নাম্বার 3 তে বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাকর্ডিং টু প্রপোজড ওয়ে। প্রস্তাবদাতা নিশ্চয় একটা ওয়ে বলে দিবে যে কিভাবে সেটা লিখিতভাবে হবে না মৌখিকভাবে হবে, যে কিভাবে হবে সেটা যেভাবে বলে দিবেন প্রস্তাবদাতা ওই উপায়ে কিন্তু প্রস্তাবটি অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 4, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড while the offer is in force। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে 4 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রস্তাব বলবৎ থাকাকালে স্বীকৃতি জানাতে হবে। অর্থাৎ প্রস্তাবটি বলবৎ যদি না থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময় উল্লেখ যদি করা থাকে, তো সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর সেই সময়টা যদি পার হয়ে যায় তার মানে ওই সময় তো বহাল থাকবে না, তাই না? এই জন্য বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড হোয়াইল দ্য অফার ইজ ইন ফোর্স, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 5 যেটা বলা হচ্ছে, acceptance before proposal is not enforceable by law। অর্থাৎ প্রস্তাব দানের পূর্বে স্বীকৃতি আইনত গ্রাহ্য হবে না। প্রস্তাবই করা হয় নাই কিন্তু তুমি তাতে অ্যাকসেপ্ট করে ফেললে, তো সেরকম তুমি যাই প্রস্তাব করবে আমি মেনে নিলাম, এরকম হবে না। এটা কখনোই আইনের দৃষ্টিকোণ থেকে বৈধ হবে না। নাম্বার 6 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে mere mental acceptance is no acceptance। অর্থাৎ মানসিকভাবে স্বীকৃতি প্রদান কোনো স্বীকৃতি নয়। যেমন ধরো আমি কোনো একটা বিষয় আমাকে প্রস্তাব করছে, আমি সেটা মনে মনে অ্যাকসেপ্ট করছি যে ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু আমি তাকে সেটা এক্সপ্রেস করলাম না, জানালাম না, না মৌখিকভাবে না লিখিতভাবে, তাহলে সেটাকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট হয়েছে বলে গণ্য করব না। অর্থাৎ অবশ্যই সেটা জানাতে হবে, মনে মনে রাখলে সেটা কখনোই স্বীকৃতি জ্ঞাপন হিসেবে গণ্য হবে না। নেক্সট হচ্ছে নাম্বার 7, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড বাই রিলেটেড অ্যাকচুয়াল পারসন। অর্থাৎ স্বীকৃতিটা অবশ্যই প্রকৃত ব্যক্তি কর্তৃক হতে হবে। অর্থাৎ যে কেউ থার্ড পারসন যদুমধু করলেই কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। এটা অবশ্যই অ্যাকচুয়াল পারসন যারা সংশ্লিষ্ট
তাদের দ্বারাই সেটা স্বীকৃত হতে হবে। নেক্সট নাম্বার 8 বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড, অর্থাৎ স্বীকৃতি অবশ্যই জ্ঞাপন করতে হবে। অর্থাৎ আমি স্বীকৃতি প্রদান করলাম, সেটা অবশ্যই প্রস্তাবদাতাকে সেটা জ্ঞাপন করতে হবে, সেটা জানাতে হবে, তাকে অবহিত করতে হবে, তা না হলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। নাম্বার 9 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্যান বি রিভোকড বিফোর ইটস কমিউনিকেশন, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স অবশ্যই স্বীকৃতি জ্ঞাপন কার্য সম্পূর্ণ হবার পূর্বেই কিন্তু সেটা প্রত্যাহার করে নিয়ে যাবে। অর্থাৎ যার উদ্দেশ্যে আমি প্রস্তাবটি করছি সে যদি সেটা অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে কিন্তু আর সেটা রিভোক করা যাবে না, অ্যাকসেপ্ট করার পূর্বেই সেটা ইচ্ছা করলে প্রত্যাহার করে নেওয়া যায়। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে রিজেক্টেড অফার্স ক্যান নট বি অ্যাকসেপ্টেড আনলেস রিনিউড, অর্থাৎ যদি কোনো অফার রিভোক করে ফেলা হয়, প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে ওই অফারে আর অ্যাকসেপ্ট করার সুযোগ থাকে না যদি ওই অফারটা আবার রিনিউ না করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এই ছিল মূলত রুলস রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে হাউ প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেড বা হাউ অ্যাকসেপ্টেন্স ক্যান বি কমিউনিকেটেড, অর্থাৎ প্রস্তাবটি আসলে কিভাবে জ্ঞাপন হতে পারে সেটা আমরা জানবো। তো প্রস্তাবটি জ্ঞাপন আসলে তিন ভাবে হতে পারে। সেটা কি সেটা আমরা জানবো যে প্রস্তাব জ্ঞাপন আসলে মেনলি দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ব্যক্তভাবে হতে পারে আর একটা হচ্ছে অব্যক্তভাবে হতে পারে। তো এই দুইটা উপায় আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। নাম্বার এ দেখো, অ্যাকসেপ্টেন্স কমিউনিকেটেড বাই এক্সপ্রেসড, অর্থাৎ ব্যক্তভাবে স্বীকৃতি জ্ঞাপন। তো ব্যক্তভাবে স্বীকৃতি জ্ঞাপন আবার দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে বাই ওরাল মৌখিক ভাবে আর একটা হচ্ছে বাই রিটেন অর্থাৎ লিখিত ভাবে। তার মানে আমরা মৌখিক ভাবে অথবা লিখিত ভাবে যে কোনো ভাবেই কিন্তু আমরা প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারি। 2 নম্বর যেটা বলা হচ্ছে এক্সেপ্ট কমিউনিকেটেড বাই আনএক্সপ্রেসড, অর্থাৎ অপ্রকাশিত ভাবেও কিন্তু চুক্তি মানে অ্যাকসেপ্ট করা যায়। সেটা কি কিভাবে হতে পারে দেখো, চারটা উপায় আছে। নাম্বার 1 বাই ডিডিং অফ পারফরমেন্স, অর্থাৎ কার্য সম্পাদনের দ্বারা। কার্য সম্পাদনটা কি, অর্থাৎ যে দেখা যাচ্ছে প্রস্তাবে একটা নির্দিষ্ট কাজ করে দেওয়ার কথা বলা হলো, আমি সেই কাজটা করে ফেললাম, তার মানে কি আমি তার অফারটা অ্যাকসেপ্ট করছি। 2 নম্বর যেটা বলা হচ্ছে বাই অ্যাকসেপ্টিং কনসিডারেশন, অর্থাৎ প্রতিদান গ্রহণ করার মাধ্যমে আমি যে প্রতিদানটা দিচ্ছি সেই প্রতিদানটা অপরপক্ষ গ্রহণ করলো, এর মাধ্যমেও কিন্তু কি হলো তার কাজের মাধ্যমে কিন্তু সে কি করছে অ্যাকসেপ্ট করে নিছে। 3 নম্বর যেটা বলা হয়েছে বাই অবিং কন্ডিশন অফ অফার, অর্থাৎ শর্ত পালনের দ্বারা, অর্থাৎ চুক্তিতে বা অফারে যে শর্তগুলো আছে সেগুলো যথাযথভাবে অপরপক্ষ মেনে নিল, তার মানে কি সে শর্ত পালনের মাধ্যমেও কিন্তু অ্যাকসেপ্ট করলো অফারটা। লাস্ট ওয়ান যেটা বলছে বাই অ্যাভেলিং ফ্যাসিলিটি, সুবিধা ভোগের দ্বারা, অর্থাৎ এই চুক্তিতে বা এই অফারের মাধ্যমে যে সুবিধাগুলো তৈরি হচ্ছে সেই সুবিধাগুলো অপরপক্ষ সবগুলো সুবিধা সে অ্যাভেল করলো, অর্থাৎ সবগুলো সুবিধা সে ভোগ করলো, তাহলে কিন্তু এর মাধ্যমেও কিন্তু অফারটি অ্যাকসেপ্ট হয়েছে বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা আমাদের প্রস্তাবটি জ্ঞাপন করতে পারবো বা অ্যাকসেপ্ট করতে পারবো। এটাই হচ্ছে মূল ওয়েগুলো আর কি, ওয়ে বা উপায় বা রাস্তা যেটাই বলি না কেন আমরা। আর নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে a mere mental acceptance not evidence by words or conduct is in the eye of law no acceptance। তার মানে কি বোঝাচ্ছে, এখানে বলা হচ্ছে যে আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কথা বা আচরণের দ্বারা সমর্থিত নয়, এরকম কোন মানসিক স্বীকৃতি আইনের দৃষ্টিকোণ থেকে স্বীকৃতি হিসেবে গণ্য হবে না। এই বিষয়টাই মূলত এক্সপ্লেন করতে বলা হচ্ছে এই টপিকের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে যেটা বলা হচ্ছে যে চুক্তি আইনে বর্ণিত উপায়ে স্বীকৃতির সংবাদ প্রস্তাবকারীকে না জানানো পর্যন্ত কোনো চুক্তির সৃষ্টি হবে না। যে স্বীকৃতির কথা বা আচরণ দ্বারা সমর্থিত নয় তাকে আমরা কোনোভাবেই স্বীকৃতি বলতে পারবো না। মানসিক স্বীকৃতি বা অবিজ্ঞাপিত সম্মতি আইনত গ্রাহ্য হবে না। এই ধরনের স্বীকৃতি কোনো অধিকার বা দায় বা চুক্তি সৃষ্টি করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বুঝলাম যে প্রস্তাব গ্রহণের সংবাদ যে কোনো কার্যকর পন্থায় অবশ্যই প্রস্তাবদাতাকে জানাতে হবে। যদি কেউ কোনো প্রস্তাবে সম্মত হয়ে তা প্রস্তাবদাতার নিকট ব্যক্তভাবে প্রকাশ না করে নিজের মনের মধ্যে রেখে দেয়, তবে তা কোনোভাবেই
স্বীকৃতি হিসেবে গণ্য হবে না। আর এ কারণে আমরা বলতে পারি যে শুধুমাত্র মানসিক স্বীকৃতি বা অবিজ্ঞাপিত সম্মতি আইনের দৃষ্টিকোণ থেকে কোনো বৈধ স্বীকৃতি নয়। আর একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারি। একটা বিচারের মামলাতে যেটা হয়েছে সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এম কোম্পানি নামক একটা কোম্পানি কয়লা সরবরাহের জন্য ই এর নিকট একটি প্রস্তাবপত্র পায়, নিকট থেকে একটা প্রস্তাবপত্র পায়। এম কোম্পানির ম্যানেজার উক্ত প্রস্তাবের স্বীকৃতি দিয়ে পত্রটি তার টেবিলের ড্রয়ারে রেখে দেয় এবং পরবর্তীতে বিষয়টি সে বেমালুম ভুলে যায়। বিচারে ধার্য হয় যে প্রস্তাব দাতাকে স্বীকৃতির কথা জানানো হয়নি, বিধায় মানসিকভাবে স্বীকৃতির দ্বারা কোনো চুক্তি সম্পাদিত হয় নাই। তার মানে এটা কোনো স্বীকৃতি, কারণ সে মোডের মধ্যে রেখে দিয়েছে, সম্মতি প্রকাশ করছে, বাট সেটা প্রস্তাব দাতাকে জানানো হয় নাই নির্দিষ্ট সময়ের মধ্যে, সে কারণে এটা কোনোভাবেই স্বীকৃতি হবে না। অর্থাৎ এই জন্যই বলা হচ্ছে যে মানসিক স্বীকৃতি আসলে কোনো স্বীকৃতি নয়, সেটা অবশ্যই জ্ঞাপন করতে হবে, তা না হলে সেটা স্বীকৃতি হিসেবে গণ্য হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 2.3 অর্থাৎ অফার এন্ড অ্যাকসেপ্টেন্স এই বিষয়টা আমাদের আলোচনা শেষ হয়ে গেল। এরপরে আমরা যেটা আসছে চ্যাপ্টার 2.4 কনসিডারেশন নিয়ে মূলত আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তো শুরুতেই এই চ্যাপ্টারের শুরুতেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে ডেফিনেশন অফ কনসিডারেশন, অর্থাৎ প্রতিদানের সংজ্ঞা। প্রতিদান কাকে বলে? প্রতিদান বলতে আমরা কি বুঝি? প্রতিদান বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে চুক্তিভুক্ত পক্ষসমূহের মধ্যে প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু দেয়া নেওয়া বা আদান প্রদান হয়, চুক্তি আইনে তাকে আমরা প্রতিদান বলবো। অর্থাৎ প্রতিদান শব্দের অর্থ হচ্ছে প্রতিলাভ, প্রতিমূল্য, বিনিময় মূল্য বা কোনো কিছুর বিনিময়ে কিছু ত্যাগ করা। সাধারণ অর্থে প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় সেটাই মূলত হচ্ছে প্রতিদান। তো অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তে বলা হচ্ছে, দেখো প্রতিদান সম্পর্কে, when at the desire of the promisor the promisee or any other person has done or abstained from doing or does or to abstain from doing or promisee to do or abstain from doing something, such act or abstain or promisee is called a consideration for the promisee. তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সংজ্ঞাটাই একটা উদাহরণের সাহায্যে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো, এখানে বলা হচ্ছে যে নওরিন তার ঘড়িটি মুসনাতের নিকট 5,000 টাকায় বিক্রয়ের প্রস্তাব দিল। মুসনাত এতে সম্মত হলো। এখানে নওরিনের যে ঘড়ির প্রতিদানই হচ্ছে মুসনাতের 5,000 টাকা। মুসনাতের 5,000 টাকার প্রতিদান হচ্ছে নওরিনের ঘড়ি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই প্রতিদান সম্পর্কে বা কনসিডারেশন সম্পর্কে তোমাদের কাছে স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়েছে তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে আসছি, টাইপস অফ কনসিডারেশন, অর্থাৎ কনসিডারেশনের প্রকারভেদ। তো কনসিডারেশন মূলত তিন ভাবে এটা করা যায়, অর্থাৎ তিন ভাগে আমরা ভাগ করতে পারি কনসিডারেশনকে। সেই তিনটি ভাগ কি কি? নাম্বার 1, পাস্ট কনসিডারেশন, অর্থাৎ অতীত প্রতিদান। অতীত প্রতিদান কি? যে প্রতিদান বা প্রতিদানের প্রতিশ্রুতি অতীতে কৃত কোনো কাজের জন্য বর্তমানে দেয়া হয়, তাকেই মূলত অতীত প্রতিদান বলে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অর্থাৎ প্রতিশ্রুতি মূলত প্রতিদানের প্রতিশ্রুতি অতীতে কৃত কোনো কাজের উদ্দেশ্যে কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে। অতীতে কোনো কাজ করা হয়েছিল, তারই প্রতিদান হিসেবে বর্তমানে তাকে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ পাস্ট কনসিডারেশন। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কনসিডারেশন। যে প্রতিদান প্রতিশ্রুতির বিনিময়ের সাথে সাথে প্রদত্ত হয়, অর্থাৎ যখন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তখনই প্রতিদান দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে মূলত প্রেজেন্ট কনসিডারেশন বা বর্তমান কি বলে প্রতিদান। লাস্ট ওয়ান যেটা বলছে ফিউচার কনসিডারেশন। ফিউচার কনসিডারেশন কাকে বলে? যে প্রতিদান ভবিষ্যতের কোন সময়ে প্রদানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হবে, তাকে মূলত আমরা ভবিষ্যৎ প্রতিদান বলবো। অর্থাৎ নিশ্চয় তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার, অর্থাৎ ভবিষ্যতের কোন সময় প্রদান করার জন্যই মূলত বর্তমানে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে, দ্যাট ইজ ফিউচার কনসিডারেশন। তো এই তিন ভাবে আমরা ভাগ করছি কনসিডারেশনকে। নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে রুলস রিগার্ডিং কনসিডারেশন, অর্থাৎ কনসিডারেশন সম্পর্কে আইনের যে বিধান, সেই বিধানগুলো কি সেটা মূলত আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে বা এই টপিকের মাধ্যমে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে প্রতিদান ছাড়া আসলে কখনো কোনো চুক্তি হয় না। কিছু ব্যতিক্রম ছাড়া প্রত্যেক চুক্তিতেই কিন্তু প্রতিদান অপরিহার্য। কিছু এক্সেপশন আছে,
কিন্তু এছাড়া প্রতিটা চুক্তিতেই কিন্তু প্রতিদান মাস্ট থাকতে হবে। তো প্রতিদান সম্পর্কিত যে আইনের বিধান আছে সেই বিধানগুলো হচ্ছে নাম্বার 1, কনসিডারেশন মাস্ট বি পেইড অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার অফ দ্য প্রমিসর। অর্থাৎ প্রতিদান প্রতিশ্রুতি দাতার ইচ্ছা অনুসারে দিতে হবে। অর্থাৎ প্রতিশ্রুতি দাতা যা ইচ্ছা পোষণ করবে, যা ডিজায়ার করবে, সেই তার ইচ্ছা অনুসারে কিন্তু প্রতিদান প্রদান করতে হবে অবশ্যই। 2 নম্বর যেটা বলা হচ্ছে কনসিডারেশন মাস্ট বি রিয়েলিস্টিক। অর্থাৎ প্রতিদান অবশ্যই বাস্তবসম্মত হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে। অর্থাৎ কোনো কাল্পনিক কোনো বিষয় প্রতিদান হতে পারবে না, অবাস্তব কোনো বিষয় প্রতিদান হতে পারবে না, অবশ্যই রিয়েলিস্টিক হতে হবে, বাস্তব ভিত্তিক হতে হবে। 3 নম্বর হচ্ছে কনসিডারেশন নিড নট টু বি এডুকেট। অর্থাৎ প্রতিদান পর্যাপ্ত হওয়ার প্রয়োজন নেই, মানে সাফিসিয়েন্ট হতে হবে সেরকম কিন্তু না। অর্থাৎ মনে হচ্ছে একটা জিনিসের মূল্য 5,000 টাকা হওয়ার কথা, কিন্তু সেটা 500 টাকায় কেউ একজন বিক্রি করতে চাইলো, কোনো প্রবলেম নাই। অর্থাৎ এটা সাফিসিয়েন্ট হতে হবে, পর্যাপ্ত হতে হবে তা কিন্তু নয়, এটা খেয়াল রাখতে হবে। 4 নম্বর যেটা বলা হচ্ছে কনসিডারেশন শুড বি লফুল। অর্থাৎ কনসিডারেশন অবশ্যই কি হতে হবে, লফুল হতে হবে, অর্থাৎ আইনসম্মত হতে হবে। কোনো অবৈধ উদ্দেশ্যকে সামনে রেখে কোনো প্রতিদান মানে কোনো প্রতিদান কোনো অবৈধ হতে পারবে না, সেটা অবশ্যই কি হতে হবে, আইনসম্মত হতে হবে, বৈধ হতে হবে। 5 নম্বর বলা হচ্ছে কনসিডারেশন মে বি পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। আমরা ইতিমধ্যে জেনেছি প্রিয় শিক্ষার্থীরা যে প্রতিদান অবশ্যই অতীত প্রতিদান হতে পারে, বর্তমান প্রতিদান হতে পারে এবং ভবিষ্যৎ প্রতিদান হতে পারে, যেটা আমরা আগের টপিকেই মোটামুটি আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে নাম্বার 6, কনসিডারেশন মে প্রসিড ফ্রম প্রমিজি অর এনি আদার পারসন। অর্থাৎ বলা হচ্ছে এখানে কনসিডারেশন অবশ্যই নির্দিষ্ট ব্যক্তি, প্রমিজি অথবা অন্য কোনো ব্যক্তিও কিন্তু প্রতিদান প্রদান করতে পারে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে নির্দিষ্ট তোমার প্রতিদান প্রতিশ্রুতি গ্রহীতা বা অন্য যে কোনো ব্যক্তিও কিন্তু এটা দিতে পারবে। অর্থাৎ সেখানে তার আইনগত প্রতিনিধি হতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রতিশ্রুতি দাতা অথবা তার আইনগত যে ব্যক্তি যেই হোক না কেন, সেই কিন্তু এই প্রতিদান প্রদান করতে পারবে। আর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে পারফরমেন্স অফ এক্সিস্টিং ডিউটি ক্যান নট বি কনসিডারেশন। অর্থাৎ বলা হচ্ছে যে বর্তমান যে দায়িত্ব, বর্তমান এক্সিস্টিং একটা ডিউটি, দায়িত্ব, সেটা কখনোই কিন্তু প্রতিদান হতে পারবে না। অর্থাৎ মোট কথা হচ্ছে যে প্রতিদান অবশ্যই মনে রাখতে হবে যে সেটা রিয়েলিস্টিক হতে হবে বা দেখা যাচ্ছে যে বাস্তব ভিত্তিক হতে হবে। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা বোঝাতে চাইছে, একটা উদাহরণ না দিলে হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হবে না। যেমন ধরো কোনো একজন ব্যক্তির মিস্টার এক্স এর কিছু জিনিসপত্র হারানো গেছে তার বাসা থেকে, সে থানাতে গিয়ে একটা জিডি করলো যে জনৈক ব্যক্তি বা যে কেউ সেটা আসলে চুরি হয়ে গেছে, কিন্তু সেটা উদ্ধারের জন্য তারা থানায় একটা জিডি করলো এবং থানাকে একটা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানালো। তো এখন থানা কর্তৃপক্ষ বা ওই পুলিশ কর্তৃপক্ষ সেটা কি করলো, তাদের যথাযথ কার্যকলাপের মাধ্যমে সে কি করছে, সে তার ওই হারানো জিনিসপত্রগুলো খুঁজে এনে দিল বা যে উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করলো বা উদ্ধার করে দিল। তো এক্ষেত্রে এই কাজটি করার জন্য তাকে এক্সট্রা 10,000 টাকা প্রদান দিতে চাইলো বা অন্য কোনো সুবিধা দিতে চাইলো, এটা কিন্তু কোনোভাবে প্রতিদান হতে পারবে না। কেন? কারণ ওই মুহূর্তে পুলিশের দায়িত্ব হচ্ছে যদি কোনো গ্রাহক আসে বা যদি কোনো ব্যক্তি আসে তার কোনো সমস্যা নেই, তো সেই সমস্যাগুলো সমাধান করাটা হচ্ছে ওই মুহূর্তে পুলিশের দায়িত্ব বা এটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি হিসেবে গণ্য হচ্ছে। সো এই বিষয়টা কোনোভাবে প্রতিদান হিসেবে গণ্য হতে পারে না। এটাই জাস্ট বোঝানো হচ্ছে আমাদের এই পয়েন্টের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, পারফরমেন্স অফ এক্সিস্টিং ডিউটি ক্যান নট বি কনসিডারেশন। তো এই হচ্ছে মূলত রুলস রিগার্ডিং কনসিডারেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকের মাধ্যমে চলে যাচ্ছি। নেক্সট টপিকে যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ কনসিডারেশন অর নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট এক্সপ্লেন করতে বলছে। অর্থাৎ প্রতিদানের গুরুত্ব অথবা কোনো প্রতিদান নেই তার মানে কোনো চুক্তি নেই, অর্থাৎ প্রতিদান ছাড়া কখনো চুক্তি হতে পারে না। এটা কি, এই বিষয়টাই আমরা এখন এক্সপ্লেন করব আমাদের এই আলোচনার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটু খেয়াল করে, আমরা জানি প্রতিদান হচ্ছে যে কোনো চুক্তির একটি অপরিহার্য উপাদান। প্রতিদান ছাড়া চুক্তি হবে না। কোনো চুক্তিকে আইনের সাহায্যে বলবৎ করতে গেলে ওই চুক্তিতে অবশ্যই আইনসম্মত প্রতিদান থাকতে হবে। চুক্তি আইনের 25 সেকশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো সম্মতিতে প্রতিদান না থাকলে ওই সম্মতি বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সালমন্ড অ্যান্ড উইলফিল্ড নামক দুজন ভদ্রলোক
তারা কিন্তু এই প্রতিদান সম্পর্কে একটা অপিনিয়ন দিয়েছেন বা মন্তব্য করছেন। তারা বলছেন যে এ প্রমিস উইদাউট কনসিডারেশন ইজ এ গিফট, অর্থাৎ প্রতিদান ছাড়া কোনো তোমার কোনো প্রতিশ্রুতি সেটা আসলে গিফট হিসেবে গণ্য হবে, সেটা কিন্তু কি হবে না, চুক্তি হবে না। ওয়ান মেড ফর এ কনসিডারেশন ইজ এ বার্গেন। ক্লিয়ার? তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে প্রত্যেক চুক্তিতে প্রতিদান থাকাটা অপরিহার্য। এই প্রতিদান পর্যাপ্ত হতে হবে এমন নয়, প্রতিদান অপর্যাপ্ত হলেও কিন্তু চলবে, তবে প্রতিদান অবশ্যই থাকতে হবে। আর সেই কারণে আমরা বলতে পারি যে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট আমরা আলোচনা করলাম। এই রুলসের কিছু এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে, এক্সেপশন টু দ্য রুল, অর্থাৎ এই রুলসের যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমগুলো আমরা এই টপিকের মাধ্যমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 25 সেকশনে চুক্তি আইনের 25 ধারাতে মূলত এ সম্পর্কে যে আলোচনা আসছে সেই আলোচনাগুলো হচ্ছে নাম্বার 1। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1 এ যেটা বলা হচ্ছে কনসিডারেশন আউট অফ লাভ এন্ড অ্যাফেকশন, অর্থাৎ স্নেহ এবং ভালোবাসার চুক্তি। অর্থাৎ যদি কখনো দুটি পক্ষের মধ্যে স্নেহ এবং ভালোবাসার যে বিষয়টা সেটা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিদান অত্যাবশ্যক নয়। যেমন ধরো বাবা এবং সন্তানের মধ্যে যে চুক্তি প্রতিষ্ঠিত হবে, তার মানে এখানে তাদের মধ্যে কিন্তু একটা স্নেহ এবং ভালোবাসার একটা সম্পর্ক বিদ্যমান, সেক্ষেত্রে কিন্তু প্রতিদান অত্যাবশ্যক নয়। নাম্বার 2, কম্পেনসেশনাল প্রমিস ফর ভলান্টারি সার্ভিস, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে স্বেচ্ছাকৃত কাজের ক্ষতিপূরণের চুক্তি। স্বেচ্ছাকৃত কাজের ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় কেউ কোনো কাজ করে দেয় এবং এজন্য তার যে ক্ষতি হবে সেটা পূরণ করার জন্য যে চুক্তি, সেখানেও কিন্তু প্রতিদান থাকা অত্যাবশ্যক নয়। এক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় কারো কোনো কাজ করে দেয় এবং উপকৃত ব্যক্তি যদি পরবর্তীতে উক্ত কাজের জন্য কোনো পারিশ্রমিক বা ক্ষতিপূরণ দানের প্রতিশ্রুতি দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই চুক্তিটি বৈধ চুক্তি হিসেবে গণ্য হবে, এক্ষেত্রে প্রতিদান অত্যাবশ্যক নয়। নাম্বার 3 বলছে কন্ট্রাক্ট ফর রিপেমেন্ট অফ টাইম বা ডেট, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার ইসের ক্ষেত্রে প্রতিদান পেমেন্ট করার ক্ষেত্রে তামাদি হয়ে গেলে, অর্থাৎ যে ব্যাড ডেট, অর্থাৎ যে কিছু আছে, ঋণ আছে যেটা তামাদি হয়ে যায়, অর্থাৎ নির্দিষ্ট সময় ল্যাপস হয়ে যায়, পার হয়ে যায়, কিন্তু সেই ঋণটা যদি পরিশোধ করার জন্য করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিদান অত্যাবশ্যক নয়। নেক্সট আসছে কন্ট্রাক্ট ফর এক্সিকিউটেড গিফট, অর্থাৎ সম্পাদিত দানের চুক্তি। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ যদি সম্পাদিত দানের ক্ষেত্রে কোনো প্রতিদান ছাড়াই দাতা এবং গ্রহীতার মধ্যে কার্যকর বা বৈধ চুক্তি হিসেবে গণ্য হবে, অর্থাৎ কেউ দান করতে চাইলে সেটা অবশ্যই বৈধ চুক্তি হিসেবে গণ্য হবে, এক্ষেত্রে কিন্তু প্রতিদান অত্যাবশ্যক নয়। আর নেক্সট যেটা বলা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ রিমিশন অর ওয়েভার অফ রাইটস, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে অধিকার মকুব বা পরিহারের চুক্তি। কারণ যদি কোনো অধিকার, কোনো ক্ষেত্রে যদি অধিকারের বিষয়টা থাকে, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতা তাকে প্রদত্ত প্রতিশ্রুতি সম্পূর্ণ বা আংশিকভাবে মৌকুব বা পরিহার করতে পারে এবং তা পালনের সময় বর্ধিত করতে পারে, অথবা এর পরিবর্তে যা উপযুক্ত মনে করে সেটা করতে পারে, এক্ষেত্রে কিন্তু কোনো প্রতিদান অত্যাবশ্যক নয়। এন্ড নেক্সট যেটা আসছে নাম্বার 6, কন্ট্রাক্ট অফ এজেন্সি, প্রতিনিধিত্বের চুক্তি। প্রতিনিধিত্বের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রতিদান অত্যাবশ্যক নয়। লাস্ট ওয়ান যেটা আসছে কন্ট্রাক্ট অফ বেলমেন্ট, অর্থাৎ গচ্ছিত প্রদানের চুক্তি। অর্থাৎ অনেক সময় আমরা যে গচ্ছিত প্রদানের চুক্তি করি, সেই গচ্ছিত প্রদানের চুক্তির ক্ষেত্রেও কিন্তু কোনো প্রতিদান প্রয়োজন নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ কিছু আমরা জানি যে প্রতিদান ছাড়া চুক্তি সম্ভব না, কিন্তু এর কিন্তু কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো কোন কোন ক্ষেত্রে হতে পারে সেটাই মূলত আমরা আমাদের আলোচনার মাধ্যমে স্পষ্ট হলাম। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিক যেটা আসছে কনসিডারেশন মাস্ট বি রিয়েল বাট নিড নট টু বি এডুকেট। কনসিডারেশন অবশ্যই তোমার কি হতে হবে, রিয়েল হতে হবে, নিড নট টু বি এডুকেট, অর্থাৎ পর্যাপ্ত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু সেটা রিয়েল হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক আলোচনার মধ্যে এই বিষয়টা কিন্তু অনেকবার চলে আসে, তারপরেও আমরা ডিটেলস বিস্তারিত এই টপিকে আমরা আলোচনা করার চেষ্টা করব এখানে। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চুক্তিতে চুক্তিভুক্ত পক্ষসমূহের স্বেচ্ছায় থাকলে প্রতিদান বা প্রতিবিনিয়োগ পর্যাপ্ত হওয়ার প্রয়োজন নেই, তবে এক্ষেত্রে অবশ্যই প্রতিদান বাস্তব এবং সত্যিকার হতে হবে।
এক্ষেত্রে কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 25 এর এক্সপ্লেনেশন 2 তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে an agreement to which the consent of the promisor is freely given is not void merely because the consideration is inadequate. অর্থাৎ এক্ষেত্রে মূলত প্রতিদান পর্যাপ্ত হওয়াটা জরুরি না, বাস্তব হওয়াটা হচ্ছে জরুরি। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি। মিস্টার ক তার 5 লক্ষ টাকার মোটর গাড়িটি মাত্র 1 লক্ষ টাকায় মিস্টার খয়ের নিকট বিক্রয় করার জন্য স্বেচ্ছায় সম্মত হলো। উক্ত মূল্য অপর্যাপ্ত হলেও স্বেচ্ছায় থাকার কারণে চুক্তিটি বৈধ হিসেবে গণ্য হবে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো সম্মতিতে প্রতিদান পর্যাপ্ত না হলেও তার সত্যিকার যদি হয় তবে সেটা বা যদি সেটা বৈধ হয় এবং আইনের দ্বারা বলবৎযোগ্য হয় তবে অবশ্যই সেটা কি হবে, বৈধ চুক্তি হিসেবে গণ্য হবে। সুতরাং আমরা বলতে পারি যে চুক্তি গঠনের জন্য প্রতিটি বিনিয়োগ মূল্য পর্যাপ্ত না হলেও সেটা বাস্তব হতে হবে, অর্থাৎ সাফিসিয়েন্ট হওয়াটা নট নেসেসারি, রিয়েলিস্টিক হওয়াটা নেসেসারি, অর্থাৎ অবশ্যই সেটা রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে, তাহলেই কিন্তু সেটা বৈধ চুক্তি হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমাদের আজকের যে আলোচনার টপিকগুলো ছিল সেগুলো আমরা আলোচনা শেষ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে নক করতে পারো, যে কোনো ভাবে হোক, যে কোনো টপিক আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাদের আলোচনা করে তোমাদের সেই বিষয়গুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসের কার্যক্রম শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে উইথ মি।